This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসুখ এমন একটা জিনিস তার শরীরে যদি বাসা বাঁধে তাহলে উপায় কি? ওষুধ। ওষুধ ছাড়া অসুখ তাড়ানোর উপায় নেই। কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন কি? এ প্রশ্ন উঠছে। তার কারণ ওষুধ মারফত আপনার শরীরে কি বিষ ঢুকে যাচ্ছে? এ প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে। তার কারণ হলো যে ওষুধ আপনি কিনে আনছেন সেটা জাল কিনা সেটা আপনি আদৌ জানতে পারছেন না। এখানেই ভয়, এখানেই আশঙ্কা। বাজারে ছড়িয়ে ছিটিয়ে কোটি কোটি টাকার ওষুধ, জাল ওষুধ, প্রেশারের ওষুধ, রক্তচাপ সংক্রান্ত যে ওষুধ, প্রেশারের ওষুধ যেটাকে আমরা বলি, সেগুলো জাল ওষুধ কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে। এক মাসের মধ্যে বিক্রি হয়েছে 1,86,00,000 টাকার জাল ওষুধ। আমতায় রাজ্য ড্রাগ কন্ট্রোলের হানার পর TV9 বাংলার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভয় ধরাচ্ছি না, সতর্ক করছি। দেখুন প্রতিবেদন। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ওষুধ খাচ্ছেন, কিন্তু এই খবর আপনার রক্তচাপ কমানোর বদলে বাড়িয়ে দিতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ ঘিরে বড় মাপের কেলেঙ্কারি রাজ্যে। যদি জাল হয়ে থাকে তাহলে সেই ওষুধটি আপনার অগোচরেই আপনার শরীরে কোনো উপকার তো করবেই না, বরং অপকার করে আপনাকে ধীরে ধীরে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। ওষুধপত্র, বেবি ফুড এগুলোতে জাল হওয়া তো এর কোনো এই অপরাধের কোনো ক্ষমাই নেই। হাওড়ার আমতায় এক হোলসেলারের গুদামে হানা দিয়ে প্রায় 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, রাজ্যে এক মাসের মধ্যে 1,86,00,000 টাকার জাল ওষুধ বিক্রি হয়েছে। আমতার হোলসেলারের গুদামে হানা দিয়ে উদ্বেগজনক তথ্য রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের হাতে। গ্রেপ্তার করা হয়েছে আমতায় ওষুধের হোলসেলার বাবলু মান্নাকে। সূত্রের দাবি, জাল ওষুধের চক্রে একাধিক ডিস্ট্রিবিউটর যুক্ত। 20 লাখের মতো আমরা সিজ করতে পেরেছি। বাকি 1,66,00,000 রুপিজের মেডিসিন মার্কেটে ওনার সার্কুলেট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি কোন কোন জায়গায়, কোন চেনে, কোন ডিস্ট্রিবিউটার, ওনার একটা ডেডিকেটেড চেন আছে, সেই ডিস্ট্রিবিউটারদের উনি দেন, তাদের থ্রু দিয়ে মার্কেটে ডিস্ট্রিবিউট হচ্ছে। ধৃত ব্যবসায়ী বলছেন তারা নাকি বোঝেনি না কোনটা জাল আর কোনটা আসল। কারবার তোমার 2007 সালে আমি বিলে কিনেছি, RTGS করেছি, বিলে বিক্রি করেছি। উইদাউট বিলে কিনিনি, ক্যাশেও কিনে না, ব্যাংক মারফত অনলাইনে মাল কিনেছি। আমাকে ফাঁসিয়েছে। সেটা কি আমরা বুঝতে পারবো? আমরা ব্যবসায়ীরা বুঝবো কোনটা জাল কোনটা অরিজিনাল? এ নিয়ে রাজ্য সরকারের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন চিকিৎসকদের একাংশ। রোগের যে কারণে ওষুধ খাচ্ছেন সেই রোগটি থেকে যাওয়ার কারণে যা যা ঘটবার সেগুলি তো ঘটবেই, উল্টে যে কেমিক্যালটি থাকছে তার পার্শ্ব প্রতিক্রিয়া তো অনেক মারাত্মক। আজকে মানুষের জীবন এরকম সংশয়ের মুখে চলে আসছেন। যাদের দায়িত্ব এগুলিকে সঠিকভাবে দেখার, তারা কোথায় আছে? কিন্তু কিভাবে চিনবেন আসল ওষুধ? ওষুধ জাল কিনা তা বোঝার একটা সহজ উপায় হলো, এটা যেমন প্যারাসিটামলের কোম্পানি, তার যদি আমরা কিউআর কোড স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি আমরা সেটাকে স্ক্যান করি, স্ক্যান হয়ে গেল, স্ক্যান করা ভেরিফাইড প্রোডাক্ট। এখানে এই তথ্য লেখা রয়েছে ভেরিফাইড প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট জাল নয়। এইখানে একটা ওষুধ রয়েছে, এটা টেলমাসাটান, জেনারিক নেম, তার 20 মিলিগ্রাম ট্যাবলেট, কোনো কিউআর কোডই নেই। আমারই এমন 8খানা করে ওষুধ খাই, কিউআর কোড দেখা সম্ভব না। আতঙ্ক তো অবশ্যই। আমি ওষুধ খাচ্ছি, পয়সা খরচা করে ওষুধ খাই, শরীর ভালো হওয়ার জন্য উত্তরটা খারাপ হয়ে যাচ্ছে। ক্যান্সার, ডায়াবেটিক সহ বিভিন্ন প্রাণদায়ী ওষুধ, সবেতেই জালিয়াতি। 2 মাস আগেই খাস কলকাতায় ভবানীপুরের একটি বাড়ির গোডাউন থেকে পেটি পেটি জাল ওষুধ উদ্ধার হয়। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এই জাল ওষুধের কারবার খুব স্বাভাবিকভাবে চিন্তা বাড়াচ্ছে, দুশ্চিন্তাই বাড়াচ্ছে বলবো। চিন্তার কারণ আরও রয়েছে। তার কারণ প্রত্যেক দিন আমাদের হোয়াটসঅ্যাপ লাগে। একের পর এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবার বন্ধ হয়ে যাচ্ছে। মেটার এই সংস্থা এক মাসে 84 লক্ষ অ্যাকাউন্টকে ব্লক করে দিয়েছে। নজরে আরও অনেক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে কি সেটা এখনো জানা নেই। আসুন এই প্রতিবেদনটা একটু মন দিয়ে দেখি। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হোক, কিংবা প্রবাসী ছেলের সঙ্গে যোগাযোগ, অথবা পুজো পার্বণে শুভেচ্ছা বিনিময়, আবার অফিসের কাজকর্ম, এখন হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্তও চলে না। পরিসংখ্যান বলছে 2024 সালে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় 60 কোটি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা
ভারতেই সবচেয়ে বেশি। মানে মার্ক জুকারবার্গের মেটার এই সংস্থার একটা বড় বাজার ভারত, অথচ সেই ভারতেই প্রায় 1 কোটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করেছে মেটা। 1 মাসের মধ্যে এই পদক্ষেপ করেছে হোয়াটসঅ্যাপ। কেন? উত্তর দিয়েছে এই মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপ জানিয়েছে কেন অ্যাকাউন্ট ব্লক। ভারতে 84,20,000 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর কারণ এই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ। ভারতের এই জনপ্রিয় মোবাইল মেসেজিং অ্যাপে বহু গোপন তথ্য আদান প্রদান হয়, এর সঙ্গে ব্যক্তিগত তথ্যও জড়িয়ে রয়েছে। তাই মেটার এই সংস্থা গ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন গত বছরের 1 থেকে 31 অগস্ট এই 1 মাসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে সরাসরি 16 লক্ষ অ্যাকাউন্টকে ব্লক করা হয়। বাকি অ্যাকাউন্টগুলিকে যাচাই করে তারপর পদক্ষেপ। ব্লক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেটাও জানিয়েছেন কর্তৃপক্ষ। 1. প্রতারণামূলক কাজকর্ম। 2. বিভিন্ন অশ্লীল বার্তা পাঠানো। 3. স্থানীয় আইন না মানা। 4. গ্রাহকদের নানাভাবে উত্ত্যক্ত করা। 5. ব্যবহারকারীদের অভিযোগ দায়ের। 6. সংস্থার নিয়ম নীতি না মানা। মার্ক জুকারবার্গের এই সংস্থার স্পষ্ট বার্তা, গ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তা সবার আগে। তার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। তাই হোয়াটসঅ্যাপে কোনো রকম নজরদারি নেই, ভাবলে কিন্তু বিপদ। TV9 বাংলা। সোশ্যাল মিডিয়া নিয়ে যখন কথা হচ্ছে তখন অসমের একটা খবর আপনাদের না দিলেই নয়। তার কারণ অসমের এক বাসিন্দাকে 200 কিলোমিটার ছুটে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। কারণ কি জানেন? জামিন চাই তার। আপনি ভাবছেন কি এমন হয়েছে যার জন্য এরকম পরিস্থিতি? আসুন সেটা জানি। ওই ব্যক্তি ফেসবুকে হাসির ইমোজি দিয়েছিলেন এবং সেই ইমোজি দিয়ে বিপদে পড়ে গিয়েছেন। কিভাবে দেখুন। ফেসবুকে বিভিন্ন রকম কমেন্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া অনেকেই দেন, কিন্তু সেটাই নাকি বিপদ ডেকে আনে, তাও আবার আইনি। অসমের ঢেকিয়াজুলির বাসিন্দা অমিত চক্রবর্তী তেমনই বিপাকে পড়েছেন। বলা ভালো তার হাসি কেড়েছে হাসি। বিপদে পড়ে ছুটতে হয়েছে 200 কিলোমিটার। ঘটনার সূত্রপাত 2023 সালে। ফেসবুকে এই ছবিটি পোস্ট করেন জনৈক বর্ণালী ডেকা। সেই ছবি দেখে নরেশ বড়ুয়া নামে এক ব্যক্তি কমেন্টে লেখেন, আজি মেকআপ তো নাই নাকি ম্যাম। মানে তিনি বলতে চান আজ মেকআপ করেননি ম্যাম। এই কমেন্টেই নাকি একটি হাসির ইমোজি দেন অমিত চক্রবর্তী। সামান্য হাসির প্রতিক্রিয়া দিয়ে যে বিপদে পড়তে হবে সেটা হয়তো তখন বুঝতেই পারেননি অসমের ঢেকিয়াজুলির বাসিন্দা। কারণ এরপরই কোকরাঝাড় থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অমিত চক্রবর্তী সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেন বর্ণালী ডেকা। সেখানে তাদের বিরুদ্ধে অবমাননাকর ও যৌনতাপূর্ণ মন্তব্যের অভিযোগ। এরপরই অমিত চক্রবর্তীকে ডেকে পাঠায় কোকরাঝাড় থানার পুলিশ। তার দাবি, অভিযোগের বিস্তারিত প্রথমে তাকে জানানোই হয়নি, পরে তিনি জানতে পারেন। ফেসবুকে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর। থানায় অভিযোগ জানিয়েছেন বর্ণালী ডেকা। তখন অমিত জানতে পারেন বর্ণালী ডেকা একজন আইএএস অফিসার। গ্রেফতারি এড়াতে কোর্টের দ্বারস্থ। ঢেকিয়াজুলি থেকে কোকরাঝাড় কোর্ট। 200 কিলোমিটার দৌড়তে হয় অমিত চক্রবর্তীকে। আদালতে হাজির হয়ে আগাম জামিন পান অমিত। জামিন পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যক্তি। তার আক্ষেপ, ফেসবুকে সামান্য হাসির ইমোজি দেওয়ায় হেনস্থার শিকার হতে হলো। আমাকে আদালত থেকে জামিন নিতে হলো। আমি জানতামই না যে বর্ণালী ডেকা একজন আইএএস অফিসার। স্মাইলি ইমোজি পোস্ট করার জন্য থানায় এফআইআর। গোটা ঘটনাটি কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এভাবেও যে বিপদে পড়া যায় সেটা পরিষ্কার হলো। TV9 বাংলা। এবার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। ট্যাংরার ঘটনা, দে পরিবারের যে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত চাঞ্চল্যকর যা তথ্য এসছে আপনাদের জানাই। 10ই ফেব্রুয়ারি আত্মহত্যার প্ল্যান ছিল, তারপর 13ই ফেব্রুয়ারি সপরিবারে তারা আত্মহত্যার পরিকল্পনা করেন। কি পরিকল্পনা তাদের ছিল ইন ডিটেল আমার সহকর্মী সুজয় বলবেন। সুজয়, এখনো পর্যন্ত তাদের এই ঘটনার পিছনে যে মারাত্মক তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে, যে আত্মহত্যার যে তথ্য, কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি, কি বলছেন তারা? দেখো, দুই ভাই যখন দেখলো তাদের ব্যবসাকে আর কোনোভাবে পুনরুদ্ধার করা সম্ভব নয়, তখন তারা 10 ফেব্রুয়ারি তারা সিদ্ধান্ত নেয় তারা দুই ভাই মিলে আত্মহত্যা করবে। এবং এইটা গতকাল যখন পুলিশ তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল থানায় তার নতুন বয়ান দিয়েছে যে 10 ফেব্রুয়ারি তারা আত্মহত্যা পরিকল্পনা করে দুই ভাই মিলে। 11 এবং 12 ফেব্রুয়ারি
তারা নিজেদের মধ্যেই বিষয়টা রাখে। 13ই ফেব্রুয়ারি দুই ভাই তাদের দুই বউকে জানায় যে এরকম একটা সিদ্ধান্ত তারা নিতে চলেছে। সেখানেই বউয়েরা বেঁকে বসে এবং বউয়েদের বক্তব্য ছিল যে তারা যদি শেষই করে দিতে হয় তাহলে বাড়ির 6 জনই নিজেদেরকে শেষ করে যাবে। সেক্ষেত্রে বউদের আরও একটা যুক্তি ছিল যে বাচ্চাদেরকেও তারা বাঁচিয়ে রাখতে চায় না, তার কারণ মা বাবা ছাড়া বাচ্চারা অসহায় হয়ে পড়বে, তাদের দেখার কেউ থাকবে না, তাই তারা গোটা পরিবারটাই শেষ করে দেবে। সেই মতোই কিন্তু গত 17ই ফেব্রুয়ারি রাতে তারা খাবারের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মেশায়। সেই পায়েস রান্না করেছিল বাড়ির ছোট বউ এবং সেই পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মেশানোর পর তারপর সপরিবারে খাওয়া হয়। কিন্তু 18 তারিখ দেখা যায় যে ওষুধের ক্রিয়া শুধুমাত্র বাড়ির দুই বউ আর মেয়ের দিকে হয়েছে। মেয়ে সকালে উঠে দেখা যায় যে মেয়ে মারা গিয়েছে, কিন্তু দুই বউ তখনও কিছুটা সংজ্ঞা অবস্থায় ছিল, সম্পূর্ণভাবে কিন্তু তারা সংজ্ঞাহীন হয়ে যায়নি। তারপরে 18 তারিখ দুপুরের দিকে তারা দুই ভাই মিলে তারা জানিয়েছে যে তারাই নিজেদের হাতে নিজেদের বউয়ের গলা কাটে এবং হাত কাটে। তারপর তারা মৃত্যু নিশ্চিত করার পর বেশ কিছু সময় ওখানে থেকে নিজেরাও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে, অর্থাৎ দুই ভাইয়ের হাতেও ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে এবং ছেলেটির হাতেও ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তারপরেও যখন দেখলো যে তারা আত্মহত্যা করতে পারছে না, অর্থাৎ হাতের শিরা কেটে তাদের উদ্দেশ্য সাধন হচ্ছে না, তারপরেই নির্জন রাতে তারা বাড়ি থেকে বেরোয় ছেলেকে নিয়ে। কিন্তু সেখানেও ছেলেকে তারা হাসপাতালে পৌঁছে দেওয়া বা মাঝপথে কোনো নিরাপদ জায়গায় নেমে যেতে বলে, কিন্তু ছেলে রাজি না হয়। শেষমেশ তারা একটা বড় রাস্তা একেবারে হাওড়া থেকে শুরু করে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তারা তেল নেয় গাড়িতে। তারপরে তারা একটা সুইটেবল জায়গা থেকে একটা সেরকম জায়গা পছন্দ হওয়ার পরেই কিন্তু তারা পিলারে ধাক্কা মারে। এর মাঝে একটা লরির পেছনে তাদের ধাক্কা মারার সিদ্ধান্ত হয়, কিন্তু সেক্ষেত্রে তাদের এক ভাইয়ের বক্তব্য ছিল যে সেক্ষেত্রে লরিওয়ালা ফেসে যেতে পারে, তাই কাউকে না ফাঁসিয়েই তারা নিজেরা। দুটো বিষয় আমি জানতে চাইবো সুজয়, দুটো বিষয় জানতে চাইবো যে ওই নাবালিকা প্রিয়ঙ্বদা তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, স্মদারিং এর বিষয়টা এক্ষেত্রে উঠে আসছে সেইটা, আর ওই ছেলেকে মানে নাবালককে নেমে যেতে বললেন কেন, এই দুটো প্রশ্নের উত্তর কি মিলছে এখনো পর্যন্ত কোনোভাবে? গতকাল ময়নাতদন্তের পর প্রিয়ঙ্বদার শরীরে যে আঘাতের চিহ্ন বা কালশিটে দাগ, রক্ত জমাট বাঁধা, সেই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তদন্তকারীদের বক্তব্য যে অতি মাত্রায় ওষুধ যাওয়ার পর তার শরীরে যখন সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখন সেই ঘরে সে ছটফট করছিল, বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তাকে বাঁচানোর বা সুস্থ করার কেউ ছিল না। সেই সময় ছটফটানিতেই সে কখনো খাটে বা কখনো দেওয়ালে বিভিন্ন জায়গায় তার হাত এবং শরীরের বিভিন্ন অংশ, মাথার তালু ধাক্কা খেয়েছে। আঘাত যথেষ্ট জোরে ছিল বলেই কালশিটে দাগ বা রক্ত জমাট বেঁধেছে। অর্থাৎ সেক্ষেত্রে খুনের তথ্য সামনে চলে আসছে এবং নাবালককে তারা ওই সেই সময় তাদের মাইন্ড সেটআপের কোনোভাবে হয়তো চেঞ্জ হয় তারা বলেন। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর সময় বলবে। আপাতত ধন্যবাদ তোমার সুজয়।